এমনি এমপি হয়ে যাবেন, আপনি তো চাইলেই সংরক্ষিত আসনে এমপি হতে পারেন, আপনি কেন আমাকে মাঠটা ছেড়ে দিচ্ছেন না? আমি কোনোভাবেই সংরক্ষিত আসনের পক্ষে নই। বিএনপি কিন্তু কোনো এক্সট্রিম রাইট বা এক্সট্রিম লেফট পার্টি না। বিএনপি হচ্ছে ডানের বাম, বামের ডান, মধ্যপন্থী একটা রাজনৈতিক দল। এবং মধ্যপন্থী একটা রাজনৈতিক দল সবসময় খুব বেশি অ্যাকোমোডেটিভ হয়। আপনি জানেন গত 15 বছর আমাদেরকে ক্রমাগতভাবে শুনতে হয়েছে যে এটা এখনো কোনো দল গড়ে হয়ে ওঠেনি, যেটা আওয়ামী লীগ সবসময় বিএনপির ব্যাপারে বলতো। বিকজ আওয়ামী লীগ ছিল খুবই এক্সট্রিম একটা রাজনৈতিক দল। ওরা হয় তুমি আমার সঙ্গে আছো, না হলে তুমি আমার শত্রু, আইদার ইউ আর মাই ফ্রেন্ড অর ইউ আর মাই এনিমি। এই প্রিন্সিপালে আওয়ামী লীগের মতন এক্সট্রিম দলগুলো চলে, কিন্তু বিএনপি কিন্তু খুবই খুবই মধ্যপন্থী একটা দল। সো এই দলের কোনো এক্সট্রিমিজমের সাথে বিএনপি নাই। বিএনপি মনে করে আলাপ আলোচনা এবং একটা সমঝোতার ভিত্তিতে আমরা যে কোনো সমস্যারই একটা সমাধান করতে পারি। আর 300 নারী আসনের ব্যাপারে আমার ব্যক্তিগত মত আছে, আমি কোনোভাবেই সংরক্ষিত আসনের পক্ষে নই। আমি মনে করি যে এটি কেবলমাত্র যোগ্য নারীকেই যে পিছিয়ে দেয় তাই নয়, বরং দলগুলোকে একটা কমফর্ট জোন দেয়, যাতে দলগুলো মনে করে যে ডাইরেক্ট নমিনেশন দেওয়ার দরকার নাই, তাকে তো আমি সংরক্ষিততেই পাঠাতে পারবো। একই সঙ্গে আমাদের নারী মানে যারা প্রার্থী হতে চায় তাদের সঙ্গে দলের যারা পুরুষ সহকর্মী আছেন তারাও কিন্তু বারবার বলেন আপনি তো এমনি এমপি হয়ে যাবেন, আপনি তো চাইলেই সংরক্ষিত আসনে এমপি হতে পারেন, আপনি কেন আমাকে মাঠটা ছেড়ে দিচ্ছেন না? সো আমি মনে করি যে মেয়েদের অগ্রগতি অনেক হয়েছে। আপনি চিন্তা করুন, আমাদের সবচেয়ে বড় অর্থনীতির যে ভিত্তি গার্মেন্ট, সেটা কিন্তু ধরে রেখেছে আমাদের নারী শ্রমিক বোনেরা। সো মেয়েদের সক্ষমতা, মেয়েদের যোগ্যতা, মেয়েদের কাজের পরিধি, সমাজে এবং রাষ্ট্রে এবং পরিবারে মেয়েদের কন্ট্রিবিউশন, সব কিছু কিন্তু আমরা আমাদের চেষ্টা দিয়ে, আমাদের শ্রম দিয়ে অর্জন করেছি। সো আমাকে যদি রাজনীতি করতে হয়, আমি যদি রাজনীতি করতে চাই এবং আমি যদি চাই যে আমি কনস্টিটিউশন বেসড পলিটিক্স করব, আমার একটা আসন থাকবে, সেই আসন থেকে আমি নির্বাচনে লড়াই করব, তাহলে আমাকে আসলে পরিশ্রম করেই আমাকে সেটা অর্জন করতে হবে এবং সমানভাবে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়েই করতে হবে। আরেকটা বিষয় আমি একটু ছোট্ট করে যুক্ত করি। হ্যাঁ, অফকোর্স ইসলামে মানে পরিবারের ভরণ পোষণের পুরো দায় পুরুষের, একজন নারীর কিন্তু ভরণ পোষণ দেবার কোনো দায়িত্ব নাই, এবং বাবা মার দেখাশোনার দায়িত্ব এবং সন্তানের ভরণ মানে তার মানে খরচের দায়িত্ব পুরুষের, স্ত্রীর খরচের দায়িত্ব পুরুষের। কিন্তু আপনি যদি এখনকার সমাজটা দেখেন, এখনকার সমাজে নারীরা কি কম কন্ট্রিবিউট করছে? আমাদের চাকরিজীবী, ব্যবসায়ী, এন্টারপ্রেনিয়র, যেই জায়গাতে কাজ করছে, তারা প্রত্যেকে কিন্তু ফ্যামিলিতে কন্ট্রিবিউট করছে। এবং পরিবারে এক সন্তান যদি মেয়ে হয়, সেই মেয়েটি কি তার বাবা মাকে দেখাশোনা করে না? সেই মেয়েটি কি তার বাবা মার পুরো দায়িত্ব বহন করে না? তো তাহলে যখন সম্পত্তি ভাগের সময় চাচাতো ভাইয়ের প্রশ্ন আসে, তখন যেটা আমরা লয়ার হিসেবে অ্যাডভাইস করি, যারা বিকজ অনেক বাবারাই আসেন আমাদের কাছে যে আমার একটাই মেয়ে, আমি কি করব, তো বলা হয় যে গিফট করে দেন, প্রপার্টি আপনি মানে গিফট করে দেন, এর বাইরে আসলে আর দ্বিতীয় কোনো ইয়ে নাই, রাস্তা নাই। সো এই যে আমাদের সমাজও কিন্তু বদলাচ্ছে। সো এগুলো সব কিছু মাথায় রেখে আমরা যদি অ্যাকোমোডেট করি অন্য জায়গাগুলোতে, যদি আমরা সুদের ব্যাপারে চোখ বন্ধ করে থাকি, যদি আমরা যাকাতের হিসাবে চোখ বন্ধ করে থাকি, আমরা অন্য জায়গাগুলোতে যদি অ্যাকোমোডেট করি, তাহলে এই জায়গাতেও আমাদের অ্যাটলিস্ট আলোচনা